হ্যালো। আচ্ছা, তাহলে আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে শুরু করতেছি। দাঁড়া। আচ্ছা, আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলার ট্রাই করবো। কার্বক্সিলিক অ্যাসিড অনেক বড়। কার্বক্সিলিক অ্যাসিড নর্মালি বাকিগুলোর মতন ছোট ছোট না, যে প্রস্তুতি, শনাক্তকরণ আর হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এই তিনটা টপিক পড়লে হয়ে যাবে। কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। মেডিকেল, অ্যাডমিশন, এইচএসসি, তিনটাতেই কি ইম্পর্টেন্ট বিষয় কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ করি প্রথমে গঠন অনুসারে, আর হচ্ছে সি ডবল ও এইচ এর মানে কার্বক্সিলিক অ্যাসিড মূলকটার সংখ্যার ভিত্তিতে। গঠন অনুসারে যদি আমরা ভাগ করি তাহলে এলিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। নাম শুনে বুঝে যাচ্ছে, এগুলো তো পড়াই আসছে অনেকবার। এলিফেটিক মানে কি? মুক্ত শিকড়, এই যে সিএসসি সি ডবল এইচ। আর অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক যৌগের উপর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওই মূলকটা বসবে। এখানে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড পড়তেছে, তার মানে কি সি ডবল এইচ বসবে। হ্যাঁ, এবার হচ্ছে সি ডবল এইচ, যেটা কার্বক্সিলিক অ্যাসিডের মেইন মূলক। এই মূলকটা কয়টা আছে এটার উপর ভিত্তি করে হচ্ছে যে মনোকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, পলিকার্বক্সিলিক অ্যাসিড। মনো মানে কি এক, তার মানে সি ডবল এইচ একটা থাকবে। ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে ডাই মানে কি দুই, তার মানে সি ডবল এইচ দুইটা থাকবে। আর পলিকার্বক্সিলিক অ্যাসিড মানে কি দুই এর অধিক। হ্যাঁ, সি ডবল এইচ কয়টা থাকবে? তিনটা থাকবে। বুঝতে পারছি? ওকে, এগুলো সহজ টপিক, এগুলো তো পেঁচাচ্ছি না। এখন হচ্ছে এই টপিকটা থেকে মেডিকেলে এমসিকিউ আসেই। প্রতি বছর একটা না একটা এমসিকিউ এখান থেকে আসে, দেখা যায় কার্বক্সিলিক অ্যাসিড থেকে। সেটা কি? সাইকেলে কলা আনলে, আচ্ছা এটা কি, মানে জিনিসটা কি পড়বো আমরা এখন? জিনিসটা হচ্ছে যে মানে কোন ফলে কোন ধরনের কার্বক্সিলিক অ্যাসিড থাকে, কোন ফলে কোন ধরনের কার্বক্সিলিক অ্যাসিড থাকে। যেমন হচ্ছে কলাতে কোন ধরনের কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, তারপর হচ্ছে কমলাতে কোনটা কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, তারপর হচ্ছে আনারসে কোন কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এই টাইপের এমসিকিউ গুলা কি আসে মেডিকেলে। তাহলে এ টাইপের এমসিকিউ গুলা মুখস্থ রাখা অনেক কঠিন, মানে মুখস্থ থাকা অনেক কঠিন। তাই এখানে কি একটা ছন্দ বানানো হয়েছে। সেটা হচ্ছে কি, সাইকেলে কলা আনলে ভ্যানের অ্যাসিডিটি হয়। সাইকেলে কলা আনলে ভ্যানের অ্যাসিডিটি হয়। তারপর হচ্ছে যে টাইটানিকে তেতো আঙ্গুর কম আসলে মালগাড়ির আগা টক হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, সাইকেলে কলা আনলে প্রথমে একটু সলভ করি। সাইকেল বলতে কি বোঝাচ্ছে? সাইকেল বলতে বোঝাচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? কলাতে তো কলা। আর আনলে দিয়ে হচ্ছে, আন দিয়ে হচ্ছে আনারস, আর লে দিয়ে হচ্ছে লেবু। তার মানে কলা, আনারস, লেবুতে থাকে কি সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, তারপর ভ্যানের অ্যাসিডিটি হয়। তারপর এটা সলভ করি। ভ্যানের বলতে কি বোঝাচ্ছে? ভিনেগার বা সিরকা। হ্যাঁ, ভিনেগার মানে কি? ইথানোয়িক অ্যাসিড আর কি। এখন ইথানোয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়? অ্যাসিডিটিতে অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, কি বোঝাচ্ছে? তার মানে ভিনেগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড মানে কি? ইথানোয়িক অ্যাসিড আর কি। হ্যাঁ, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তার মানে ভ্যানের বলতে বোঝাচ্ছে ভিনেগার, আর অ্যাসিডিটি বলতে বোঝাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। তারপর হচ্ছে কি, টাইটানিকে তেতো আঙ্গুর কম আসলে, টাইটানিকে তেতো আঙ্গুর পর্যন্ত একটা সলভ করি। হ্যাঁ, টাইটানিকে তেতো আঙ্গুর বলতে বোঝাচ্ছে, টাইটানিক বলতে বোঝাচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সবগুলো কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, তো টার্টারিক অ্যাসিডটা কোথায় থাকে? তেতো, বা তেতো মানে কি তেঁতুল, আর আঙ্গুর মানে কি আঙ্গুর। এটা তো ইজি। তার মানে আঙ্গুর আর তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। কম আসলে, কম হচ্ছে কমলা, আর আসলে দিয়ে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তার মানে কমলাতে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। বুঝতে পারছি? তা হচ্ছে মালগাড়ির আগা মালগাড়ি বলতে বোঝাচ্ছে ম্যালিক অ্যাসিড, আর আগা বলতে বোঝাচ্ছে আপেল, আর গা দিয়ে দিয়ে আপেল, আর গা দিয়ে গাজর। হ্যাঁ, তারপর হচ্ছে কি, মালগাড়ির আগা টক হয়। টক, টক দিয়ে বলতে বোঝাচ্ছে টমেটো। হ্যাঁ, তো টমেটো ইয়াতে কি বলে? আচ্ছা, টকের মধ্যে দিয়ে হচ্ছে টমেটো, দিয়ে হচ্ছে কি কমলা। হ্যাঁ, তাহলে বুঝাতে পারছি আশা করি। তার মানে ম্যালিক অ্যাসিড কোথায় কোথায় পাওয়া যায়? আপেলে পাওয়া যায়, কলাতে পাওয়া যায়, গাজরে পাওয়া যায়, টমেটোতে পাওয়া যায়। ওকে, এবার হচ্ছে যে কি, প্রথম 9টি ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম। ডাইকার্বক্সিলিক ডাই মানে কি দুই, মানে দুইটা সি ডবল এইচ থাকবে। ওই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে দুইটা সি ডবল এইচ থাকবে। এরকম প্রথম 9টা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম। তো প্রথম 9টা ডাইকার্বক্সিলিক অ্যাসিড নাম, এটা ইঞ্জিনিয়ার আর মেডিকেল দুইটাতেই আসে। তো এগুলো তো মনে রাখা সম্ভব না, তাই আমাদেরকে এভাবে মনে রাখতে হবে। ও মাই সন, গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। ও মাই সন, গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি।
ও দিয়ে কি বোঝাচ্ছে অক্সালিক অ্যাসিড। হ্যাঁ, তার মানে কি এখানে শুরুটা হয় এভাবে C+H কারণ আমরা প্রথম 9টা ডাইকার্বক্সিলিক অ্যাসিড পড়তেছি, মানে 1 নাম্বার ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে কি শুধু CH থাকবে, দুইটা CH, এটা কারণ ডাইকার্বক্সিলিক অ্যাসিডই তো পড়তেছি। প্রথমটা হচ্ছে অক্সালিক অ্যাসিড ও, তারপর হচ্ছে ও পর কি আসে মাই দিকে কি বোঝাচ্ছে ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিডে CH দুইটাই থাকবে কারণ আমরা তো ডাইকার্বক্সিলিক অ্যাসিডই পড়তেছি, বাট CH2 একটা বেড়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে সন হচ্ছে CH2 দুইটা বাড়বে, তারপর হচ্ছে কি গ্লুটারিক অ্যাসিড, তারপর CH3 তিনটা বাড়বে, এভাবে করে সবগুলা এবার ছন্দ আকারে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এই যে CH3 6টা, CH3 7টা, CH3 8টা, এভাবে। তাহলে CH3 কয়টা হয়েছে? তাহলে 9টা হয়ে গেছে তো, কারণ প্রথমটাতে কোনো CH2 থাকে না, শেষের সাথে CH2 কয়টা থাকবে? 8টা থাকবে। সাকসিনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, পিউমেলিক অ্যাসিড, সুবেরিক অ্যাসিড, অ্যাজেলাইক অ্যাসিড, সেবাসিক অ্যাসিড, এগুলোর সংকেত আসবে। তবে যে সাকসিনিক অ্যাসিডের সংকেত কি? এবং তুই তো জানো সাকসিনিক অ্যাসিড মানে কি, এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পড়তেছে। আর যেহেতু ডাইকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পড়তেছে, তার মানে কি দুইটা CH থাকবে, এটা কমন সেন্স। তাহলে ইয়াতে আর আমাদেরকে খেয়াল রাখতে হবে CH2 কয়টা থাকবে, যেহেতু সাকসিনিক ও মাই সন 3 নাম্বারে পড়তেছে, 3 নাম্বারে পড়লে CH2 থাকবে দুইটা। 8 নাম্বারে পড়লে CH2 থাকবে কয়টা? সরি 9 নাম্বারে পড়লে, 9 নাম্বারে হচ্ছে সিরিয়াসলি আসে, তাহলে 9 নাম্বারে পড়লে CH2 থাকবে 8টা, মানে একটা কমাই দিব। হ্যাঁ, এবার হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। অ্যালকোহল হতে, এগুলো আমরা পরে আসি অলরেডি, তাই এটা আর এখন পরে লাভ নেই। অ্যালকোহল হতে কিভাবে কার্বক্সিলিক প্রস্তুত করবে এগুলো অনেকবার পরে আসি। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে জারণ করলে আবার কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যায়, কিটোনকে জারণ করলে আবার কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালকিন পাওয়া যায়, অ্যালকিনকে জারণ করলে আবার কিটোন পাওয়া যায়, কিটোনকে জারণ করলে আবার কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এগুলা যখন অ্যালকোহল পড়ছি বা অ্যালকিন পড়ছি বা কিটোন পড়ছি, অ্যালডিহাইড পড়ছি, এগুলো তো তখন পড়ে আসছি, তাই এখানে আর দেখানো হচ্ছে না। হ্যাঁ, কারণ এগুলো বারবার যদি দেখাতে যায় তাহলে জৈব যৌগ কখনোই শেষ হবে না, সেম পড়া বারবার। হ্যাঁ, তারপর হচ্ছে সায়ানের যৌগের আদ্র বিশ্লেষণ, এটা তো সায়ানের যৌগ বোঝা যাচ্ছে। এটার সাথে যদি আমরা 2 মোল পানি যুক্ত করি, 2 মোল পানি মানে কি এখানে 4টা হাইড্রোজেন আছে আর 2টা অক্সিজেন আছে, তাই না? তা এখান থেকে কি হয়, 4টা হাইড্রোজেন থেকে 3টা হাইড্রোজেন এই নাইট্রোজেনকে নিয়ে বের হয়ে অ্যামোনিয়া তৈরি করে ফেলে। কার্বনে 3 হাত ফাঁকা আছে, 3 হাত ফাঁকার মধ্যে এখানে 4টা হাইড্রোজেন থেকে কয়টা গেছে? 3টা হাইড্রোজেন গেছে এখানে, তার মানে আরেকটা হাইড্রোজেন বাকি আছে না, আরেকটা হাইড্রোজেন বাকি আছে আর 2টা ও বাকি আছে, তাহলে COOH শেষ। তারপর হচ্ছে কি উদ্ভিজ্জ তৈল বা প্রাণীর চর্বি থেকে কেমন কার্বক্সিল তৈরি করবো? উদ্ভিজ্জ তৈল বলতে কি বোঝাচ্ছে? ট্রাইগ্লিসারিক অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড এস্টার হচ্ছে যে প্রাণীর চর্বি বা উদ্ভিদ তৈল। উদ্ভিদের মধ্যে যে তেলগুলো পাওয়া যায় বা প্রাণীর মধ্যে যে চর্বি থাকে ওখানে ট্রাইগ্লিসারাইড এস্টার থাকে। হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড এস্টারের সঙ্গে কি CH2 CH CH2, আর সবগুলোর সাথে C+R যুক্ত করে দিব। এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড এস্টার। এটার সাথে যদি আমরা 3 মোল পানি যুক্ত করি, 3 মোল পানি বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, 3 মোল পানি, আমরা নর্মালি পানিকে কিভাবে ভেঙে লিখি? এটা যদি H2O হয় তাহলে আমরা পানিকে ভেঙে লিখি H আর OH আকারে, তাই না? তাহলে এখানে যদি 3 মোল পানি দিই তাহলে এখানে 3টা হাইড্রোজেন আর 3টা OH পাবো, বুঝতে পারছি? তাহলে এখন কি হলো, এই যে 3টা হাইড্রোজেন পাইছি, 3টা OH পাইছি, 3টা হাইড্রোজেন কি করে ইয়াতে, 3টা OH আগে কি করে বলি, 3টা OH হচ্ছে যে এই তিনোটা C+R কে প্রতিস্থাপন করে এখানে বসে যায়, এই যে OH 3টা OH বসে গেছে, 3টা C+R বের হয়েছে না, তাহলে 3টা C+R লিখে ফেলি, 3R C+O, মানে C+R যে কথা, 3 আর C+O তো সেম কথা। হ্যাঁ, কারণ 3 মোল বেরিয়েছে, আর হাইড্রোজেন বেরিয়েছে কয়টা? 3টা, তাহলে এখানে একটা H যুক্ত করে দিই, তাহলে এখানে 3 মোল লাগাই দিই, 3 মোল শেষ হয়ে গেছে। তাহলে 1 2 3, 3টা C+R পাইছি, 3টা হাইড্রোজেন পাইছি, এই যে হয়ে গেছে। তাহলে এটা কি, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড না, কারণ COOH আছে। তাহলে উদ্ভিদ তৈল বা প্রাণী চর্বি থেকে কিভাবে কার্বক্সিল তৈরি করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। হ্যাঁ, এবার হচ্ছে কি গ্রিগনাট বিকারক হতে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। গ্রিগনাট বিকারক তো অনেকবার পড়ে আসি। প্রথম গ্রিগনাট বিকারক কিভাবে তৈরি করে? অ্যালকাইল হাইড্রাইডের সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া দিয়ে ট্রাইথারের উপস্থিতিতে তাহলে RMgX তৈরি হবে। RMgX টা হচ্ছে কি গ্রিগনাট বিকারক। আর MgX টা কি করে? কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, প্রথমে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, বুঝতে পারছে? কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করলে কিছুই হবে না, এখান থেকে কিছু সরবে না, জাস্ট MgX টাকে
কার্বন ডাইঅক্সাইড একটু পিছনে ঠেলে কার্বন ডাইঅক্সাইড ওখানে বসে যাবে, এই যে আর সি ডবল মানে কি কার্বন ডাইঅক্সাইড, আর এমজিএক্স টা আগের জায়গায় আছে, মানে এমজিএক্স টাকে জাস্ট এখান থেকে পিছনে ঠেলে কার্বন ডাইঅক্সাইড এখানে বসে গেছে। এবার এটার সাথে যখন আমরা পানির বিক্রিয়া দিব, পানিতে কি থাকে, এইচ আর ওএইচ থাকে, তাই না? তাহলে গ্রিগার বিক্রিয়ক থেকে আলটিমেট প্রোডাক্ট হিসেবে উৎপাদ হিসেবে অবশ্যই এমজিওএইচ এক্স তৈরি হয়, এটা অলওয়েজ। হ্যাঁ, তাহলে এমজিওএইচ টা কি হবে, এখানে বসে যায় এমজিওএইচ এক্স তৈরি করবে, আর এই জায়গাটা ফুল খালি হয়ে গেছে না, এখানে এস টা বসে গিয়ে সি ডবল এস তৈরি করে ফেলবে, কার্বক্সিলিক অ্যাসিড আবার তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে কি অ্যালকাইন হতে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, অ্যালকাইন এটা আমরা পরে আসি, তাই আর দেখাচ্ছি না। ইথাইনের সাথে আমরা পানি বিক্রিয়া দিব 20% সালফারিক অ্যাসিড আর 2% মার্কেট সালফেট, এটা ক্লাস 9-10 পড়ে আসার কথা। ওখানে একটা অ্যালকিনে অ্যালকোহল তৈরি হয়, অ্যালকিনে অ্যালকোহলটা কি একটা আনস্টেবল, মানে বেশিক্ষণ স্থায়ী না, তো বেশিক্ষণ স্থায়ী না ফলে এটাকে আবার 80°C পুনর্বিন্যাস করা হয়। পুনর্বিন্যাসকে আশা করি এখন আর জিজ্ঞেস করবি না, মানে সংকেত চেঞ্জ হবে না, জাস্ট জায়গাগুলো চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে একটা নতুন যুগ হয়ে যাবে। তখন কি হয়, পুনর্বিন্যাস হয়ে এতক্ষণ ছিল অ্যালকিনে অ্যালকোহল ছিল, এখন অ্যালডিহাইড হয়ে যাবে। আবার অ্যালডিহাইড, মোট কথা অ্যালডিহাইড আর কিটোনে নিয়ে আসতে পারলে, অ্যালডিহাইড কিটোন আর অ্যালকিন থেকে তো আবার অ্যালডিহাইড আসে যাবে, মোট কথা অ্যালডিহাইড আর কিটোনে নিয়ে আসতে পারলেই জারণ করলে আমরা কি পেয়ে যাবো, কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবো। তারপর হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড মানে কি, বেনজোইক অ্যাসিড কেমনে তৈরি করবো, বেনজোইক অ্যাসিড প্রস্তুতি, এটা কি টলুইন, তাই তো? টলুইনের সাথে কিসের বিক্রিয়া দিব, জারণ বিক্রিয়া দিব 3 মোল, মানে জার্মান অক্সিজেনে KMnO4 KOH এর সাহায্যে। তাহলে কি হবে, ইয়াতে 3 মোল থেকে 1 মোল এখান থেকে 2টা হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে। এখানে 2টা কি আছে, 2টা অক্সিজেন আছে, আর এখানে একটা হাইড্রোজেন বাকি আছে, এই 2টা অক্সিজেন আর একটা হাইড্রোজেন মিলে বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক সেম ভাবে বাকিগুলো জাস্ট এখানে মোল সংখ্যা চেঞ্জ হবে, এখানে হচ্ছে সায়ানেট যুক্ত হয়েছে, এখানে CHO যুক্ত হয়েছে। হ্যাঁ, সেম ভাবে বাকিগুলো, এই যে আমি বলি, আচ্ছা সায়ানেট যখন যুক্ত হবে এখানে 2 মোল পানি যুক্ত করব, 2 মোল পানি যুক্ত করলে কি হবে, 2 মোল পানি যুক্ত করলে হচ্ছে যে 2 মোল পানি বলতে কি বোঝায়, 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন আছে, তাই না? তো 4টা হাইড্রোজেন থেকে যেখানে N আছে আর এখানে হাইড্রোজেন আছে, তাহলে 4টা হাইড্রোজেন থেকে 3টা হাইড্রোজেন N কে নিয়ে আবার সেম ভাবে অ্যামোনিয়া তৈরি করবে। হ্যাঁ, তাহলে এখানে N আনলে শুধু কার্বন বাকি আছে, কার্বনের সাথে এই 2টা অক্সিজেন যুক্ত হবে, সি ডবল হইছে, আর 4টা হাইড্রোজেন থেকে কি 3টা হাইড্রোজেন গেছে, আরেকটা হাইড্রোজেন বাকি আছে না, আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে COS তৈরি করে ফেলবে আবার সেম। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালডিহাইড, এখানে এটা সব থেকে ইজি, অ্যালডিহাইড মানে যদি বেনজালডিহাইড থাকে, এখানে জার্মান অক্সিজেন একটাই আছে, একটা এখানে যুক্ত হয়ে যাবে, COH করে ফেলবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, বেনজোইক অ্যাসিড। তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি শেষ। এখন হচ্ছে কি বলবো, কার্বক্সিলিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিডে কি বলবো, গুরুত্বপূর্ণ বিক্রিয়া, হাইড্রোজেন প্রতিস্থাপন বা অম্লধর্ম প্রদর্শন। আচ্ছা, হাইড্রোজেন প্রতিস্থাপন বলতে কি বোঝাচ্ছে, হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে, আর এটাকে অম্লধর্ম প্রদর্শন কেন বলতেছে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাওয়া মানে কি, হাইড্রোজেনের জায়গায় অন্য কেউ বসবে আর হাইড্রোজেনটা বের হয়ে আসবে। হ্যাঁ, আমরা কি জানি, যেসব যৌগ বা মৌল হাইড্রোজেন কি দান করে তাদেরকে অ্যাসিড বলি। তাহলে এরা কি অ্যাসিড দান করতেছে না, হাইড্রোজেন দান করতেছে না, হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, এটাকে হাইড্রোজেন দান করে না, তাহলে কি এটা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না, সেই জন্য এটার নাম কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, ওকে, CH3COOH এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব, আর যেখানে OH আর H আছে সেখানে তৈরি হয়ে যাবে পানি, তাহলে এখানে COO থাকে, Nটা এখানে যুক্ত, N এটা এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে COON হয়ে যাবে। হ্যাঁ, আবার COOH এর সাথে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া দিই, সোডিয়াম বাইকার্বনেট থেকে কি হবে, ইয়াতে কি বলে, একটা সোডিয়াম হচ্ছে কি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আবার COON তৈরি করবে। হ্যাঁ, তাহলে একটা সোডিয়াম ইউজ হয়ে গেছে, এখানে সোডিয়াম বাকি আছে আর কয়টা, একটা না? ওকে, কারণ CO3 মানে কি কার্বন ডাইঅক্সাইড হিসেবে একটা বের হয়ে যাবে, তার মানে অক্সিজেন বাকি আছে আর একটা, ওই একটা অক্সিজেন আর একটা সোডিয়াম আর এখান থেকে যে হাইড্রোজেনটা বের হয়েছে এরা মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ওকে, তারপর হচ্ছে কি CH3COOH, তারপর হচ্ছে সোডিয়াম কি আবারও সেম বাইকার্বনেট, আচ্ছা এটা তো সোডিয়াম কার্বনেট, সরি এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, আবারও সেম জিনিস তৈরি হবে, এগুলো তো বুঝাবার কিছু নেই, যেখানে OH আছে আর কি আছে H আছে, এটা মিলে কি তৈরি করবে, পানি তৈরি করে ফেলবে, গেছে গা। হ্যাঁ, তারপর হচ্ছে কি, তারপর CO পর্যন্ত আছে না, OH তো গেছে গা, OH চলে গেছে, সোডিয়াম কি করবে, একটা অক্সিজেনকে নিয়ে COON তৈরি করে ফেলবে, আর এখান থেকে যেহেতু একটা অক্সিজেন নিয়ে গেছে, এখানে বাকি থাকে কি কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, যেখানে কার্বনেট থাকবে এখান থেকে প্রথমে চোখ বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড বসাই দিবি, কারণ কার্বনের থেকে কার্বন ডাইঅক্সাইডই তৈরি হয়। হ্যাঁ,
ওকে, আর এই কার্বন ডাইঅক্সাইড কি কিন্তু বুদবুদ সৃষ্টি করে, আর এই বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারি। এটা যখন আসবো শনাক্তকরণ পড়াবো তখন বুঝাবো। তারপর লাস্টেরটা কি বলতেছে, লাস্টেরটা একদম নিজে, এটা বুঝাবো না, এটা নিজের নিজে পড়বি। তারপর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, কার্বক্সিলিক অ্যাসিডের এগুলো আগে পরে আসছি। কার্বক্সিলিক অ্যাসিডের OH মূলক প্রতিস্থাপিত হয়ে যে সকল যৌগ পাওয়া যায় তাকে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক বলে। তাহলে কার্বক্সিলিক এর জাতক হচ্ছে যে অ্যাস্টার। স্টার কি, আর সি ডবল ও আর। নর্মালি কার্বক্সিলিক কি হয়, আর সি ডবল ও এইচ হয় না, তার মানে কি এখানে ওএইচটা কোনোভাবে তো চেঞ্জ হয়েছে, ওএইচটা চেঞ্জ হয়ে ও আর হয়ে গেছে, তার মানে কি এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এসিটাইল ক্লোরাইড, আর সি আর সি ডবল ও এইচ থাকার কথা, কিন্তু ওএইচটা প্রতিস্থাপন হয়ে এখানে কি বসছে, ক্লোরিন বসছে। আর সি ডবল হওয়ার কথা না, ডবল ও এইচ, তাহলে একটা ও পর্যন্ত আছে, আরেকটা ওএইচ আছে, ওএইচটা প্রতিস্থাপন হয়ে ক্লোরিন বসবে। হ্যাঁ, তাহলে এটা কি অ্যাসিটাইল ক্লোরাইড। এর পরে আসছি আমি এসিটামাইড। এসিটামাইড হচ্ছে যে OH প্রতিস্থাপন হয়ে NH2 বসবে। অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে যে কি বসবে, একটু পর্যন্ত ঠিক আছে, আর সি ডবল ও হওয়ার কথা না, ডবল ও এইচ, আর সি ও, এখানে একটা OH থাকার কথা তাই না, এই OH প্রতিস্থাপন হয়ে এই যৌগটা বসে যাবে, ও সি ও আর। বুঝতে পারছি, তাই কি এগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। ওকে, তারপর হচ্ছে স্টার গঠন। স্টার গঠন এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের মধ্যে 4টা জাতক পাইছি তাই না, 4টা জাতক কি পাইছি, এস্টার, এসিটাইল ক্লোরাইড, এসিটামাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো এদেরকে কিভাবে প্রস্তুত করা হয় এগুলো আমরা পড়বো এখন, এগুলো একদম ইজি, এক লাইনে বিক্রি এগুলা। এস্টার, তাহলে এস্টার কেমনে উপস্থাপন করবো, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমরা অ্যালকোহলের বিক্রিয়া দিই তাহলে এস্টার গঠন হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমরা অ্যালকোহলের বিক্রিয়া দিই তাহলে কি উৎপন্ন হয়, এস্টার উৎপন্ন হয়। তাহলে এটা একটা কি কার্বক্সিলিক অ্যাসিড CH3 COOH, এটার সাথে আমরা একটা অ্যালকোহলের বিক্রিয়া দিচ্ছি CH3 CH2OH এর বিক্রিয়া দিচ্ছি। এখানে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের OH আর এখানের H টা মিলে পানি তৈরি করে ফেলে। তার মানে কি অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেছে না, অক্সিজেন কি দুই হাত না, একটা হাইড্রোজেনকে ধরে রাখতো, এটা ফাঁকা হয়ে গেছে, আর এখানেও অক্সিজেনের এক হাত ফাঁকা হয়ে গেছে, এক হাত দিয়ে তো কার্বনকে ধরে রাখছে আর এক হাত দিয়ে OH কে তো ছেড়ে দিছে। এই অক্সিজেনের ফাঁকা হাত আর এই অক্সিজেনের ফাঁকা হাত মিলে যুক্ত হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কেমন দেখাবে, CH3CO, এই যে CH3CO একটু পর্যন্ত লিখছি, যুক্ত হতে হবে অক্সিজেন দিয়ে। তাহলে উল্টা ভাবে লিখতে হবে না, অক্সিজেন আগে লিখলাম, অক্সিজেন দিয়ে যুক্ত হয়েছে, তারপর CH2 তারপর CH3 বুঝতে পারছি কেন, যুক্ত হয়েছে তো অক্সিজেন দিয়ে, অক্সিজেন দিয়ে হলে এটা উল্টে যাবে না, এটা এই পাশে চলে যাবে, অক্সিজেনটা এই পাশে চলে আসবে। তাহলে তখন এভাবে লিখতেছি আর কি, এদিক থেকে এসে লিখছি। হ্যাঁ, তাহলে কি তৈরি হলো, এটা হচ্ছে কি স্টার। তো নিচে হচ্ছে যে এই বিক্রিয়াটাকে জাস্ট গাঠনিক সংকেত আকারে লিখছে, এটা নিজেরা দেখে ফেলবি। আর স্টার হচ্ছে কি সুগন্ধযুক্ত, স্টার হচ্ছে কি সুগন্ধযুক্ত, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে স্টার গঠন করে ফেললাম। এসিটাইল ক্লোরাইড কেমনে তৈরি করবো, CH3COOH এর সাথে PCl5 যুক্ত করব। আমরা কি বলছিলাম যে এখানে PCl5 আছে আর এখানে যদি কোনো একটা অক্সিজেন থাকে প্রকল 3 উৎপন্ন করবে, প্রকল 3 উৎপন্ন করে ফেলছে মানে কি পি গেছে গা, গেছে গা, ও একটা গেছে গা, তার মানে এখান থেকে একটা ও কমে যাবে, আর ক্লোরিন 5টা থেকে 3টা ইউজ হয়ে গেছে, তার মানে ক্লোরিন আরো 2টা আছে। দুইটার মধ্যে এখানে যদি কোনো কারণে হাইড্রোজেন থাকে তার মানে ওই দুইটা থেকে একটা ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে মিশে অবশ্যই HCl গঠন করবে। তার মানে এখন কি এইচও গেছে গা, ও গেছে গা, শুধু বাকি আছে একটা ও, তাই না? তাহলে এই বাকি আছে একটা ও, আর আরেকটা ক্লোরিন বাকি আছে না, এই যে এখান থেকে আরেকটা ক্লোরিন বাকি আছে না, 4টা ইউজ হয়েছে, 5টা ক্লোরিন ছিল, একটা ক্লোরিন বাকি আছে, একটা ক্লোরিন কি এখানে বসে যাবে। হ্যাঁ, তাহলে এসিটাইল ক্লোরাইড হয়ে যাবে, এটা এসিটাইল ক্লোরাইড। তারপর কি এসিটামাইড, এসিটামাইড কি হবে, CH3COOH অ্যামোনিয়ার বিক্রিয়া দিব, অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে কি হবে, হাইড্রোজেন 3টা থেকে 2টা, সরি 3টা থেকে 2টা বলতেছি, এখান থেকে হাইড্রোজেন যাবে একটা, আর এখান থেকে OH মিলে পানি তৈরি করে ফেলবে, তাহলে CO পর্যন্ত আছে, আর এখানে কি আছে NH2 আছে, এখানে লেগে যাবে COর সাথে কি NH2টা লেগে যাবে, এটা হচ্ছে কি এসিটামাইড। ওকে, তারপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন। তাহলে আমরা কি নিব, আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড নেব CH3COOH। কার্বক্সিলিক অ্যাসিডকে গাঠনিক সংখ্যা এবার লিখতে হয়, এটা তো জানো, একটা অক্সিজেন হচ্ছে ডাবল বন্ড দিয়ে লিখতে হয়, আর একটা হচ্ছে ওএইচ আকারে লিখতে হয়। হ্যাঁ, তো এটার সাথে কি কার বিক্রিয়া দিব, এটার সাথে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আরেকটা কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া দিলে অটোমেটিক কি পাবো, অ্যাসিড অ্যানহাইড্রেট পাবো। তবে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি ইথানোয়িক অ্যাসিড, এটার সাথে বিক্রিয়া দিলাম প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিডের বিক্রিয়া দিলে এই এসটা এই OH কে নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর অক্সিজেনের এই হাত ফাঁকা হয়েছে না, আর
এখানে একটা কার্বনের হাত ফাঁকা হয়েছে না, অক্সিজেন কি করবে, এই কার্বনের হাতের সাথে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে এভাবে যদি যুক্ত হয় তাহলে এই অংশটা এভাবে ওই দিকে চলে যাবে। তাহলে এভাবে লিখছে অ্যাসিড অ্যানহাইড্রেট। তারপর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের বিজারক CH3COOH। বিজারণ কেমনে করবো, 4 মোল হাইড্রোজেন নেব, আর বিজারণ সবসময় লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা হাইড্রেটে নিচ্ছি। হ্যাঁ, আর নাহলে ক্লিমেনসন বিজারণ নিই আমরা। ওকে, 4 মোল হাইড্রোজেন থেকে এখানে 2 মোল হাইড্রোজেন আছে, 2 মোল হাইড্রোজেন কি করবে, 2 মোল হাইড্রোজেন হচ্ছে যে ইয়াতে কি বলে আচ্ছা এখানে ওএইচটা রেখে দেয়, ওএইচটা রেখে দিব, আর 2 মোল হাইড্রোজেন হচ্ছে যে কোনো একটা অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে। হ্যাঁ, ওএইচ কিন্তু এখন স্টিল আছে, আর এখানে কার্বনের কি 2 হাত ফাঁকা হয়েছে না, ওই 2 হাতের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে CH2 করে ফেলবে। বুঝাইতে পারছি? 4টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন কি করবে, যে কোনো একটা অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে। তার মানে এখানে বাকি আছে কি 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন এই কার্বনের সাথে অ্যাড হয়ে যাবে, এই কার্বনের সাথে অ্যাড হয়ে গেলে CH2 হয়ে যাবে, আর এখানে ওএইচটা তো ছিল। হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা, কার্বক্সিলিক অ্যাসিড জারণ বিক্রিয়া প্রদর্শন করে না। কার্বক্সিলিক অ্যাসিড জারণ বিক্রিয়া প্রদর্শন করে না। জারণ বিক্রিয়া মানে কি, জৈব যৌগতে জারণ বিক্রিয়া মানে কি অক্সিজেন যুক্ত হওয়া না, অক্সিজেন যুক্ত হওয়া না। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের জারণ অক্সিজেন যুক্ত হবে কোত্থেকে, এখানে তো অ্যালকাইল, একটা হাতে তো অ্যালকাইল যুক্ত থাকে, আরেকটা হাতে তো অক্সিজেনই যুক্ত থাকে, আরেকটা তো OH যুক্ত থাকে। তাহলে কার্বনের 4 হাত তো অলরেডি ফিল আপ থাকে অক্সিজেন 2টা দিয়ে। হ্যাঁ, তাহলে 4 হাত ফিল আপ, আবার অক্সিজেনও 2টা আছে, তাহলে ও কেন জারণ বিক্রিয়া করবে, ওর তো অক্সিজেন দরকারই নেই। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড জারণ বিক্রিয়া প্রদর্শন করে না। তো এটা কেন করে না, এটা তো এখানে এই খালি জায়গায় সুন্দর করে নোট করে ফেলবে, এখানে খালি খালি রাখা হয়েছে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে কি হেল বোলহার্ট জেলিনস্কি বিক্রিয়া। এই বিক্রিয়াটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, সেজন্য 2 স্টার, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হলেও এটা আমাদেরকে বিক্রিয়াটা দেখাইতে বলবে না, দেখাইতে বলবে না, কারণ এমসিকিউতে তো আর বিক্রিয়া দেখাইতে বলে না। জাস্ট আমাদেরকে বলবে যে হেল ভোলহার্ট জেলিনস্কি বিক্রিয়াটা কারা কারা দেয়, এটা দেখাতে বলবে। তখন আমরা কি করব, তখন আমরা কি করব সেটা দেখতে হবে। ওকে, যে সকল কার্বক্সিলিক অ্যাসিডে আলফা হাইড্রোজেন থাকে তারা এই বিক্রিয়াটা কি দিবে। আলফা হাইড্রোজেন কি বলতেছে, যেমন এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এখানে মেইন মূলক কার্যকরী মূলক হিসেবে আছে COOH। COOH এর সাথে যে কার্বন যুক্ত থাকে এটাকে বলে আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকলে এটাকে বলে আলফা হাইড্রোজেন। তার মানে ওর আলফা হাইড্রোজেন আছে, এই কার্বক্সিলিক অ্যাসিডটার কি আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা কি বিক্রিয়াটা দিবে। ঠিক সেম ভাবে এটারও কি আলফা হাইড্রোজেন আছে, তাহলে বিক্রিয়াটা দিবে। কিন্তু এটার কি কোনো আলফা হাইড্রোজেন আছে নাই, মেইন কার্যকরীমূলক COOH এর সাথে যে কার্বনটা যুক্ত এটা আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, তার মানে কি এটা এই বিক্রিয়া দিবে না। তাহলে আমরা এই বিক্রিয়াটা কেমন একটু দেখে ফেলি। হ্যাঁ, RCH2COOH টাকে এইভাবে না লিখে আমরা কি লিখবো, RCH, এখানে একটা হাইড্রোজেনকে নিচে পাঠিয়ে দিব, আর একটা হচ্ছে COOH। হ্যাঁ, তাহলে কি হবে, এটার সাথে আমরা হ্যালোজেনের বিক্রিয়া দিব লাল ফসফরাসের উপস্থিতিতে। এখান থেকে কি হবে, হ্যালোজেন থেকে কি, হ্যালোজেনে কি থাকে, একটা ক্লোরিন থাকে, তাই তো, 2টা ক্লোরিন থাকে, Cl2 বা ব্রোমিন 2 Br2 আয়োডিন 2, দ্বিপারমাণবিক অণু হ্যালোজেন। তাহলে একটা ক্লোরিন H কে নিয়ে HX গঠন করে ফেলবে, আর আরেকটা ক্লোরিন এখানে বসে যাবে, এই যে এখানে বসে গেছে, শেষ, একদম ইজি, লাল অধক্ষেপ সৃষ্টি করবে। আচ্ছা, এই এই জিনিসটা কি, এই জিনিসটা কি ইয়া দিবে, মানে এই বিক্রিয়াটা দিবে, হেল বোলহার্ট জেলিনস্কি বিক্রিয়াটা দিবে, দেখা যায়। COOH এর সাথে আলফা কার্বন যুক্ত, আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে। হ্যাঁ, তার মানে কি এই বিক্রিয়াটা দিবে। একটু অংশ কিন্তু একটু অংশ থেকে আলাদা, এখানে আলাদা একটা পয়েন্ট দিছে, খেয়াল রাখিস, তুই আবার ভাবিস না যে এটা কোথেকে আসছে, এটা একটা আলাদা জিনিস। তারপর কি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, বিক্রিয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বিক্রিয়াটা মুখস্থ করাটাই বেটার। হ্যাঁ, মুখস্থ করাটাই বেটার, কারণ এখানে রুলস কম, রুলস কম। কেমন রুলস কম, আচ্ছা, RCONH2 এটা কি এসিটামাইড, তো এসিটামাইডের সাথে আমরা ব্রোমিন 2 বিক্রিয়া দিব, 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিব, ব্রোমিন 2 বিক্রিয়া দিব, 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিব এসিটামাইডের সাথে। তাহলে কি হবে, আর NH2 থেকে যাবে, সিওটা বের হয়ে আসবে, সিওটা বের হয়ে গিয়ে এখানে কোনো না কোনোভাবে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে, 2 মোল পানি তৈরি হবে। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, হফম্যান ডিগ্রেডেশন কিভাবে আসে না আসে জানার দরকার নেই, আর সমতাকরণগুলো একটু মুখস্থ রাখতে হবে। এভাবে মুখস্থ করবি, এসিটামাইডের সাথে আমরা ব্রোমিন 2 মানে Br2 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিব, বিক্রিয়া দিলে কি হবে, RNH2 থাকবে, এই CO টা বেরিয়ে যাবে, একটু মনে রাখে। এরপর এখানে সোডিয়াম কার্বনেট, পানি, সোডিয়াম ব্রোমাইড আনতে যে বাসায় দিবি,
সোডিয়াম কার্বনেট সোডিয়াম ব্রোমাইড পানি, সোডিয়াম কার্বনেট সোডিয়াম ব্রোমাইড পানি, এভাবে এভাবে করে মুখস্থ করে ফেলবি, বুঝতে পারছি? তাহলে হফম্যান ডিগ্রেডেশন দ্বারা প্রাইমারি অ্যামিন তৈরি করা হয়। এই যে মোস্ট ইম্পর্টেন্ট, প্রাইমারি অ্যামিন তৈরি করার একটা বিশেষ উপায় আছে, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। আজকে আমি অ্যামিনও পড়াই ফেলবো, অ্যামিন যখন পড়াই ফেলবো তখন বুঝবি যে কি এই বিক্রিয়াটা আবার পাবি, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা। তাই এটা একটু মুখস্থ রাখ, মানে আপাতত মনে রাখ, এটা আবার আসবে। তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন কেমনে করা হয়? আমরা অ্যালকেনের ডিকার্বক্সিলেশন পড়ছিলাম না? ডিকার্বক্সিলেশন করার একটাই নিয়ম, সোডা লাইম বিক্রিয়ার মাধ্যমে, সোডা লাইম যুক্ত করার মাধ্যমে। আচ্ছা, তাহলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন সোডা লাইমের মাধ্যমে। ওকে, তাহলে দেখ এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, সোডা লাইম দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কি হবে? যেখানে হাইড্রোজেন আছে, যেখানে ওএইচ আছে, তার মানে কি পানি তো তৈরি হবে। সি ডবল আছে, আর সি ডবল এর সাথে এই সোডিয়ামটা যুক্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? কি বলে, সিএসসি সি ডবল এন। এবং সিএসসি সি ডবল এন কে আবার সোলার লাইন বিক্রিয়াতে অংশগ্রহণ করাবার পর কি হবে? সোডিয়ামটা কি করবে? সোডিয়ামকে নিয়ে যাবে, Na2 করে ফেলবে, সি ডবল কেও নিয়ে যাবে, সি ডবল, আর এখানে একটা ও ছিল না, এই ওটা মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলবে। শুধু বাকি আছে আর এইচটা কোথায় বসে যাবে? এখানে বসে গেলে মিথেন তৈরি হয়ে যাবে। তাহলে এখানে কি প্রথমে ছিল 2 কার্বন, এখন হয়ে গেছে 1 কার্বন, একটা যৌগ। তার মানে কি কার্বন ডাইঅক্সাইড কি হ্রাস পাইছে। এটা তো কি ডিকার্বক্সিলেশন, ডি মানে কি ডিলেট হওয়া। তারপর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ। ওই যে ছোটবেলায় পড়ছি, অ্যাসিড শনাক্তকরণের জন্য প্রথমে লিটমাস পেপার ইউজ করা হয়। হ্যাঁ, লিটমাস পেপার হচ্ছে ক্ষারের মধ্যে নীল রং দেয়, আর হচ্ছে কি ক্ষারের নীল রং দেয়, আর হচ্ছে কোথায় অ্যাসিড হচ্ছে লাল রং দেয়। হুম, ওকে। তাহলে কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা যেহেতু একটা অ্যাসিড, তার মানে নীল লিটমাস যদি এখানে ডুবানো হয়, যে অবশ্যই লাল লিটমাস তৈরি করবে। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের দ্রবণ, অ্যাসিডেরটা আগে একটা দ্রবণ তৈরি করা লাগবে। দ্রবণ আমরা কেমনে তৈরি করি? পানি যুক্ত করার মাধ্যমে। হ্যাঁ, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড প্রথমে পানির সাথে বিক্রিয়া করে কি করবে? পানির সাথে আমরা কি বলছিলাম, জলীয় দ্রবণে কোন একটা যৌগ আয়ন আকারে থাকে, তাহলে সি ডবল এইচটা কিভাবে থাকবে? সিএসসি সি ডবল মাইনাস আর এইচ প্লাস আকারে থাকবে না? ওই এইচ প্লাসটা ছেড়ে দিয়েছে, ওই এইচ প্লাসটা পানির অণু এইচ টুর সাথে বিক্রিয়া করে H3O প্লাস তৈরি করবে। এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। কারণ পানি হচ্ছে H2O, আর একটা হাইড্রোজেন যুক্ত হয় H3O প্লাস, যেটা একটা পজিটিভ প্রোটন যুক্ত হয়েছে, সেখানে এখানে একটা প্লাস দিতে হয়, হাইড্রোনিয়াম আয়ন। এই হাইড্রোনিয়াম আয়নটাই লিটমাসকে কি করে? লিটমাসটা যখন এরপর ডুবাবো, এই হাইড্রোনিয়াম আয়নটা কি করবে? পানির অণুটা যে এসটা পাইছিল ওইটা আবার নীল লিটমাসকে দিয়ে দিবে, আর নীল লিটমাস যখন পেয়ে যাবে, নীল লিটমাস লাল রং হয়ে যাবে, লাল লিটমাস হয়ে যাবে, আর হাইড্রোনিয়াম আয়নটা আবার পানি হয়ে যাবে। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে কি আমরা বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিড কি শনাক্ত করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করার কয়েকটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে লিটমাস পরীক্ষা, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সহ প্রক্রিয়া, যেটা আমি অলরেডি দেখাই আসি। তারপর হচ্ছে ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা, আরেকটা হচ্ছে অ্যাস্টারিকরণ পরীক্ষা। হ্যাঁ, তাহলে আমরা এখন নেক্সটটা পড়ি সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। হ্যাঁ, সিএসসি ডবল এইচ সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দিচ্ছি, তাহলে অবশ্যই এখানে ওএইচটা কি প্রতিস্থাপন হয়ে এখানে এই হাইড্রোজেনের সাথে মিলে পানি তৈরি করে ফেলবে, আর কার্বনের যেখানে থাকে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তার মানে কি এখানে অক্সিজেন আরেকটা বাকি আছে, আরেকটা অক্সিজেন এখানে যুক্ত হয়ে সি ডবল এন তৈরি করে ফেলবে। সোডিয়াম বাকি আছে, আরেকটা অক্সিজেন বাকি আছে, তার মানে সোডিয়াম অক্সাইড NaO বাকি আছে, NaOটা এইটার সাথে যুক্ত হয়ে সি ডবল এন তৈরি করে ফেলবে। কারণ এখানে তো ও পর্যন্ত ছিল, ওএইচ তো কি এই হাইড্রোজেনের সাথে মিলে পানি তৈরি করে ফেলছিল। ঠিক আছে, এরপর হচ্ছে কি এই কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে না, এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা যদি এরপরে চুনের পানির সাথে বিক্রিয়া দিই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? চুনের পানি বলা হয়। বিক্রিয়া দিই তখন কি হবে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, আর পানি তৈরি হবে। এটা তো একদম ইজি বিক্রিয়া। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটা আমরা কিভাবে পরীক্ষা করবো? প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবো, ফলে এখানে বুদবুদ হিসেবে একটা জিনিস বেরিয়ে আসবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, গ্যাসীয় আকারে ওটাকে আমরা কালেক্ট করে চুনের পানিতে মিশাবো, চুনের পানিতে মিশালে ক্যালসিয়াম কার্বনেট পাবো। তখন বুঝবো যে কি এখানে নিশ্চয়ই কার্বক্সিলিক অ্যাসিড ছিল। তারপর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত কিভাবে করবো? এস্টারীকরণ পরীক্ষা। এস্টারীকরণ পরীক্ষা হচ্ছে এস্টার প্রস্তুতির প্রক্রিয়া। এটা 3 স্টার, নামও এস্টার, কি ইম্পর্টেন্ট কি 3 স্টার। ওকে, প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড নিব, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা অ্যালকোহল যুক্ত করব, অ্যালকোহল যুক্ত করলে অটোমেটিক এস্টার তৈরি হয়। এটা আমরা কিভাবে এস্টার তৈরি হয় এটা আমরা দেখাই আসছি। আর এস্টারটা হচ্ছে কি সুগন্ধ, এই সুগন্ধটা দেখলে আমরা বুঝবো কি তার মানে নিশ্চয়ই এখানে কার্বক্সিলিক অ্যাসিড ছিল। কার্বক্সিলিক অ্যাসিড ছিল বলে এটার সাথে অ্যালকোহল যুক্ত করছি বলে একটা সুগন্ধ বেরিয়ে আসছে, সুগন্ধ মানে কি এস্টার। তারপর হচ্ছে ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা, এটা নর্মালি আসে না পরীক্ষায়, এটা খুবই কম ইম্পর্টেন্ট, তাও আমি পড়াই দিচ্ছি।
যেহেতু বইয়ে আছে, এটা বইতে টপিক আছে, কখন কোন দিক থেকে প্রশ্ন আসে তো বলতে পারবি না। ক্যাকোডিলের সংকেত কি? আর্সেনিক, অক্সিজেন, আর্সেনিক। এখানে এই আর্সেনিকের সাথে দুইটা সিএসটি লাগাই দিবি, এই আর্সেনিকের সাথে দুইটা সিএসটি লাগাই দিবি, এটা কি? ক্যাকোডিল। এই ক্যাকোডিল অক্সাইডটা হচ্ছে খুবই দুর্গন্ধযুক্ত। এটার সাথে যখন আমরা কার্বক্সিলেটের সাথে যখন আমরা সোডিয়ামের বিক্রিয়া দেওয়াবো, সোডিয়াম বিক্রিয়া দিলে আবার সোডিয়াম ইথানয়েড তৈরি হবে, আবার সেম ভাবে এই সোডিয়ামটা এখানে কি এইচ কে প্রতিস্থাপন করে সোডিয়াম তৈরি হবে, আর এখানে H2, এখান থেকে H টা বেরোয় আসবে না। আর হাইড্রোজেন কি আকারে থাকে? হাইড্রোজেন কখনো সিঙ্গেল অবস্থায় থাকলে H আকারে থাকতে পারে, H2 আকারে থাকে। তাহলে H2 আকারে যদি বেরিয়ে আসবে, এখানে সমতাকরণ করার জন্য এখানে 2 লাগাই দিব, তাহলে পুরাটা 2 হয়ে যাচ্ছে, হাইড্রোজেন 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানেও একটা 2 লাগাই দিব, শেষ। হ্যাঁ, এই যে সোডিয়াম ইথানয়েড তৈরি হয়েছে, এটা 4 মোল দিয়ে এটার সাথে আর্সেনিক অক্সাইডের বিক্রিয়া দেব, অটোমেটিক ক্যাকোডিল অক্সাইডটাই তৈরি হবে, সোডিয়াম কার্বন তৈরি হবে, 4 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কেমনে তৈরি হয়েছে জানার দরকার নেই। হ্যাঁ, তৈরি হবে। তাহলে এটা কি? ক্যাকোডিল। এটা হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। আর ক্যাকোডিল অক্সাইড হচ্ছে খুবই দুর্গন্ধ। তার এই দুর্গন্ধ যখন আসবে আমরা বুঝবো ক্যাকোডিল অক্সাইড তৈরি হয়েছে, তার মানে কি এখানে নিশ্চয়ই ইথানোয়িক অ্যাসিড ছিল। প্রথমে আমরা ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম বিক্রিয়া দেবো, এরপর এখানে যে উৎপাদটা উৎপন্ন হবে এটার সাথে আর্সেনিক অক্সাইড বিক্রিয়া দেবো, তারপর দুর্গন্ধটা বের হবে, দুর্গন্ধ দেখলে বুঝবে ক্যাকোডিল অক্সাইড। ওকে, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা কম। দেখছো কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলতেছে। কার্বক্সিলিক অ্যাসিড অনেক বড় একটা টপিক, বাকিগুলোর মতো এত ছোট না। তাই আমি এক ক্লাসে শেষ করে দিচ্ছি সব। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তার বিক্রিয়া বা সক্রিয়তার ক্রম। কোন যৌগে সক্রিয়তা বলতে বোঝায় যৌগটি কত তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করবে। ওকে, নোট, ক্লোরিনের তড়িৎ, আচ্ছা আগে এটা বুঝাই দিই। ধর CH3 CH2 COOH, জাস্ট এই জিনিসটাকে এবার ভেঙে লিখছে, CH3 CH2 COOH, CH3 CH2 COOH। হ্যাঁ, আরেকটা আছে CH3 CH, এখানে একটা ক্লোরিন আছে COOH। এখন কার সক্রিয়তা বেশি হবে? সক্রিয়তা বেশি হবে এটার। কেন বেশি হবে? এখানে একটা যে ক্লোরিন আছে, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা কার্বন থেকে বেশি। হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কিন্তু কার্বন থেকে বেশি না। তো ক্লোরিন কি করে? ইলেকট্রনগুলো নিজের দিকে টান দেয়, শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের, যে দুইটা শেয়ার হয়েছে ইলেকট্রন, ওইটা কি নিজের দিকে টান দেয়। টান দেওয়ার ফলে ক্লোরিনটাকে ছুটে যেতে চায়, এদিকে ছুটে যেতে চায়, টান দিয়ে ছুটে যাবে, এরকম একটা ব্যাপার। তখন এখানে যদি কার্বনের যেহেতু এখানে একটা কি ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, কারণ ওর থেকে টেনে নিয়ে গেছে ক্লোরিন, তখন অক্সিজেনের আবার কি মায়া পড়বে। অক্সিজেন বলবে বাজিত ভাই, হাইড্রোজেনকে আমি ছেড়ে দিলাম, আমি তোকে দিয়ে দিচ্ছি। হাইড্রোজেনকে এখানে যে শেয়ারকৃত ইলেকট্রন আছে না, অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা আবার অনেক বেশি। অক্সিজেন তখন কি করবে? এর শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে আবার কার্বনকে কি দান করবে। এটার জন্য ও হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো নিজে টেনে নিয়ে আসবে, ফলে হাইড্রোজেনটা কি ছুটে যাবে। হাইড্রোজেন ছুটে যাওয়া মানে কি বিক্রিয়া অংশগ্রহণ করে বলছে। একটা যৌগ যত তাড়াতাড়ি ভাঙবে, তার মানে কেউ বিক্রিয়া অংশগ্রহণ করছে তত তাড়াতাড়ি, তার মানে সেই জন্য এটা তড়িৎ-ঋণাত্মকতা বেশি। কিন্তু এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে এখানে ক্লোরিন ছিল না, আর হাইড্রোজেন তড়িৎ-ঋণাত্মকতা কার্বন থেকে কম, কার্বন হচ্ছে 2.4, হাইড্রোজেন হচ্ছে 2.1। তাহলে এখান থেকে যে ইলেকট্রন টানবে এখানে নেবে, এই ঘটনা ঘটতেছে না। আর এই ঘটনা যেহেতু করতেছে না, অক্সিজেনেরও ওকে ইলেকট্রন দান করার কোনো প্রয়োজন বোধ মনে করতেছে না। হ্যাঁ, তো অক্সিজেন যেভাবে আছে এভাবে ছিল, ফলে কেউ ছুটতেছে না। ছুটবে ঠিক আছে, কিন্তু অনেক পরে ছুটবে আর কি। তো কেউ ছুটে না। এটা, এটার আগে অবশ্যই এটা আগে বেশি ছুটবে, আর যে আগে ছুটে তারই কি বিক্রিয়া অংশগ্রহণ করতেছে তাড়াতাড়ি। তাহলে এখানে লেখা আছে ক্লোরিন তড়িৎ-ঋণাত্মকতা কার্বন অপেক্ষা অনেক বেশি, আবার হচ্ছে অক্সিজেন তড়িৎ-ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি। হ্যাঁ, তাহলে আমরা একটা এটা যে বিক্রিয়া অংশগ্রহণ করে এটাকে আমরা প্রমাণ করবো। এই যে যৌগটা নিলাম, এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিচ্ছি, হাইড্রোজেনটা বের হয়ে যাবে, হাইড্রোজেনটা বের হয়ে কি তৈরি করবে? এই OH কে নিয়ে পানি তৈরি করে বলবে, আর সোডিয়াম বাকি থাকে, সোডিয়ামটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, শেষ। তারপর কি, এই যে এখন তুই চিন্তা কর, এখানে কোনো ক্লোরিনই নেই, এখানে একটা ক্লোরিন আছে, এখানে দুইটা ক্লোরিন আছে, তার মানে তড়িৎ-ঋণাত্মকতা সবথেকে বেশি হবে এটার। কারণ ক্লোরিন এখন এতক্ষণ তো একটা ছিল, একটা থাকার কারণে এখানে ওর তড়িৎ-ঋণাত্মকতার কারণে ইলেকট্রনগুলো নিজের দিকে টান দিছে, টান দেওয়ার কারণে অক্সিজেন আবার ওকে ইলেকট্রন দিছে। এখন দুইটা ক্লোরিন আছে, এই পাশেও ইলেকট্রন আছে, এটাও নিজের দিকে টান পাইছে, এই পাশে যেটা ইলেকট্রন আছে এটাও নিজের দিকে টান পাইছে। এখানে কি পরিমাণ ইলেকট্রন ঘাটতি হয়েছে, তার মানে অক্সিজেন এটাও দিবে এটাও দিবে, মানে চেষ্টা করবে যে কি সবাই ওকে দান করার, ফলে হাইড্রোজেন ছুটতে থাকবে, হাইড্রোজেন ছুটাটা অনেক ইজি হয়ে যাবে। কারণ অক্সিজেন দেবে কি রে বাজি, তো ইতে মরে যাচ্ছে, এতে ইলেকট্রন তো অনেক ঘাটতি, অক্সিজেন দুম করে দিয়ে দুম করে যেহেতু দেয়, তার মানে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, তার মানে হাইড্রোজেনটা তাড়াতাড়ি বের হবে, তার মানে সক্রিয়তা তার বেশি। তাহলে এটাকে আমরা শর্টকাটে কেমনে মনে রাখতে পারি? হ্যালোজেন যত বাড়বে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা তত বেশি হবে। সেটা এখানে ক্লোরিন দুইটা, তার মানে এটা সক্রিয়তা বেশি। এটা ক্লোরিন একটা, তার মানে এটা সক্রিয়তা কম। এটা ক্লোরিন নেই, তাহলে তো সক্রিয়তা আরো কম। হ্যাঁ, তাহলে এই জিনিসটা এভাবে লেখা হয়েছে আর কি।
বুঝতে পারছি? ওকে, এখন আমি তোকে একটা টপিক বলবো, যে টপিকটা আসবে না, বাট কেউ যেন কোনোভাবে প্যাচে ফেলতে না পারে, তাই একদম সব ক্লিয়ার রাখা ভালো। এটা কখন আসবে না? তোর 3টা ক্লোনি আছে, 1 2 3 সি ডাবল এর, তার মানে কি এটার সক্রিয়তা অনেক বেশি হবে। এই যে দুইটা থাকলে সক্রিয়তা এত বেশি, তাহলে 3টা থাকলে কি হবে? আরো বেশি হবে না? তাহলে ইলেকট্রন এটাও টান দেবে, এটাও টান দেবে, এটাও টান দেবে, ওতে ইলেকট্রন আরো বেশি ঘাটতি দেখা যাবে, তখন অক্সিজেন আরো বেশি ইলেকট্রন দিয়ে দিবে ওকে, মানে আরো বেশি বলতে আরো তাড়াতাড়ি দিয়ে দিবে, ফলে হাইড্রোজেনটা আরো তাড়াতাড়ি ছুটবে। এখন প্রশ্নটা যদি একটু ঘুরে দিয়ে বলে এই ক্লোরিন জায়গায়, এখানে যদি ব্রোমিন দিয়ে দেয়, তখন কি বলবি? এটার তো এটার সক্রিয়তা বেশি নাকি এটার সক্রিয়তা বেশি? এখন ব্রোমিন আর ক্লোরিন দুইটাই তো, ব্রোমিন আর ক্লোরিন দুইটাই তো কি হ্যালোজেন বলো, তো সক্রিয়তার বেশি অবশ্যই এটার, কারণ কেন? ব্রোমিনের তড়িৎচুম্বকতা কম, ও কার্বন থেকে ওভাবে টান দিতে পারবে না, ফলে এই যৌগটার ক্ষেত্রে মেনলি ইলেকট্রন টান যাবে এটার জন্য আর এটার জন্য, ফলে ঘাটতি শুরু হবে, কার্বন ঘাটতি শুরু হবে এটার, এই দুইটা ক্লোরিনের জন্য। কিন্তু এখানে তো 3টা ক্লোরিন, তাহলে ঘাটতি শুরু হবে এই 3টা ক্লোরিনের জন্য, আরো বেশি ঘাটতি দেখা যাবে। হ্যাঁ, কিন্তু ব্রোমিনের তড়িৎচুম্বকতা কম, তড়িৎচুম্বকতা কম কেমনে জানি? হ্যালোজেন মৌলগুলো উপর থেকে নিচে নামলে তড়িৎচুম্বকতা কমে, কারণ আকার বাড়তেছে, তো আকার বাড়লে কেন্দ্র নিউক্লিয়াস থেকে আকার বাড়তেছে না, তাহলে ইলেকট্রনকে আসক্তি করার ঘটনা কমে যাচ্ছে। তো যে কথাগুলো এতক্ষণ বলছে, এই কথাগুলো এখানে বলা আছে। হ্যাঁ, এই যে প্রশ্নটা কিভাবে আসবে? প্রশ্নটা আসবে যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্রমব্যাখ্যা করো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এখনো শেষ হয়নি, এখন হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। এখন কি ফ্যাটি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা বিশেষ গ্রুপ। সকল ফ্যাটি অ্যাসিড হলো কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু সকল কার্বক্সিলিক অ্যাসিড আবার ফ্যাটি অ্যাসিড নয়। ফ্যাটি অ্যাসিড হওয়ার সত্য কি? যোগে শুধুমাত্র একটা সি ডবল এইচ মূলক থাকবে, একটা সি ডবল এইচ মূলক থাকতে হবে, ইহা অ্যালিফেটিক যোগের সি ডবল এইচ হতে হবে, অ্যালিফেটিক যোগ হইতে হবে। তার মানে কি? যেমন একটা যোগ যদি দেখি সিএসসি সিএস টু সি ডবল এইচ, এখানে সি ডবল এইচ একটা আছে আর অ্যালিফেটিক যোগ, তার মানে কি এটা ফ্যাটি অ্যাসিড। এখানে সি ডবল এইচ একটা আছে ঠিকই, কিন্তু এটা কি অ্যালিফেটিক যোগ না, এটা অ্যানোমেটিক যোগ, তার মানে কি এটা ফ্যাটি অ্যাসিড না। তারপর সিএস টু ডবল সিএস সি ডবল এইচ, এখানে একটা কি সি ডবল এইচ আছে প্লাস অ্যালিফেটিক যোগ, তার মানে কি এটা ফ্যাটি অ্যাসিড। এখানে কি আছে? এখানে অ্যালিফেটিক যৌগ ঠিকই আছে, মানে মুক্ত শিকল, কিন্তু সি ডবল এইচ আছে দুইটা, তার মানে কি এটা ফ্যাটি অ্যাসিড হবে? ফ্যাটি অ্যাসিড হবে না, তাহলে ক্রস। তো প্রশ্ন এগুলো আছে, নিচের কোনটি ফ্যাটি অ্যাসিড, নিচের কোনটি ফ্যাটি অ্যাসিড, এগুলো দেখলে বুঝিয়ে যেতে হবে। ইম্পর্টেন্ট কয়েকটা ফ্যাটি অ্যাসিড আছে, এগুলো সংকেত মুখস্থ রাখতে হবে, কোনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর কোনটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এগুলো মনে রাখতে হবে। স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, এগুলো মনে রাখতে হবে সংকেতগুলো। হ্যাঁ, সি ডবল এইচ তো অবশ্যই থাকবে, কারণ হাইড্রোজেন সংখ্যা চেঞ্জ হচ্ছে আর কি। ওকে, তারপর হচ্ছে কি এসিড জাতক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এসিড জাতক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটা পড়লেই হবে। অ্যামাইড প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, অ্যামাইড যেটা আছে এটা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, এটা পড়লেই হবে। যেমন এসিড অ্যামাইড বুঝছোস না, আর সিও NH2। তারপর হচ্ছে কি, তাহলে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড শেষ। এখন কি করবো? এখন হচ্ছে স্টার পড়বো। এখন কি পড়বো? এখন পড়বো স্টার। স্টার হচ্ছে যে 3 স্টার, এই যে দেখছস স্টার 3 স্টার। পাকা ফলে স্টার থাকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা MCQ, মেডিকেলে প্রায় আসে। পাকা ফলে কি থাকে? পাকা ফলে স্টার থাকে। স্টার হচ্ছে সুগন্ধযুক্ত, আমরা পড়ছি না, সেই জন্য পাকা ফল থেকে একটা কি সুগন্ধ বের হয়। তো কিছু জিনিস আমাদের মনে রাখার জন্য কিছু ছন্দ মনে রাখতে হবে, আমি আস্তে আস্তে আসতেছি। আসিফ, কলা, কমলা, জোস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আসিফ দিয়ে বোঝাচ্ছে অ্যাসিটেট। অ্যাসিটেট নামে যে অ্যাস্টারটা আছে, এটা কোথায় পাওয়া যায়? কলাতে পাওয়া যায়, পাকা কলাতে পাওয়া যায়, পাকা কমলাতে পাওয়া যায়, আর জেসমিনে পাওয়া যায়। বুঝতে পারছি? বাট আজ স্ট্রবেরি খাবো, বাট দিয়ে কি বোঝাচ্ছে? বিউটানয়েড। আজ দিয়ে কি বোঝাচ্ছে? আ দিয়ে হচ্ছে আপেল, জ দিয়ে হচ্ছে জাম, আর স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরি। তার মানে বিউটানের যে স্টারটা থাকে এটা হচ্ছে আপেলে থাকে, জামে থাকে, স্ট্রবেরিতে থাকে। তারপর হচ্ছে ঈশান জাবিরিয়ান। ঈশান দিয়ে কি বোঝাচ্ছে? ইথানয়েড। ই দিয়ে হচ্ছে ইথানয়েড, আর শানটাকে উল্টে দেয়, শানটাকে উল্টে দিলে নাশ হয় না, তার মানে ইথানয়েড থাকে নাশপাতিতে। জাবিরিয়ান। বি দিয়ে হচ্ছে কি? বিউটানয়েড, বিউটারেট, সরি বিউটানাইট বলতেছি, বিউটারেট। আর এটা হচ্ছে কি? ইথানয়েড, ঠিক আছে। বিউটারেট থাকে কোথায়? আন মানে কি? আনারস। বুঝতে পারছি? ওকে, পাশে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলা সিরিয়ালি সাজানো আছে। হুম, তো এই সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। সংখ্যাগুলো কি আমি বলতেছি। 245 বেঞ্জাইল, অ্যাসিটেটের হচ্ছে 245 বেঞ্জাইল, বিউটানাইটের হচ্ছে 125, আর ইথানয়েড আর বিউটারেটের হচ্ছে কি? বিউটারেটের হচ্ছে যে আইসো 5 আর 4। ওকে, এসিটেট। এসিটেট যে বলতে যে 2 পাইছি 5 পাইছি, এগুলো দ্বারা কি হয়েছে?
এটা দ্বারা বলছে 2 কার্বন বিশিষ্ট এস্টার, তার মানে ইথাইল অ্যাসিটেট। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট এস্টার, তার মানে কি পেন্টাইল অ্যাসিটেট। আর এটা হচ্ছে বেঞ্জাইল থাকে, তার মানে বেঞ্জাইল অ্যাসিটেট। নাশপাতি হচ্ছে আইসোফাইট, তার মানে কি আইসোপ্যান্টেন, 5 দ্বারা কি বোঝাচ্ছে প্যান্টেন, আইসোপ্যান্টেন ইথানয়েড। তারপর হচ্ছে কি এখানে 1, তার মানে মিথাইল বিউটানয়েড। তারপর হচ্ছে 2, তার মানে ইথাইল বিউটানয়েড। 5 হচ্ছে কি পেন্টাইল বিউটানয়েড। হ্যাঁ, আর হচ্ছে 4 মানে কি বিউটাইল বিউটানয়েড। শেষ। ওকে, এখানকার একটা ইম্পর্টেন্ট সংকেত আছে, এগুলো নিজেরা পড়ে ফেলবি, সংকেত তো আর নিজে বুঝাইতে পারবো না। এখন হচ্ছে কি অ্যামিন। আচ্ছা, অ্যামিনের সক্রিয়তা কম। অ্যামিনের সক্রিয়তা কম। অ্যামিন হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কার্বক্সিলিক অ্যাসিড যেমন ইম্পর্টেন্ট, অ্যামিনও আরেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা কোথায় আসবে? এটাও ইয়াতে আসে, এইচএসসি তে আসে, আবার কোথায় আসে জানি, মানে অ্যাডমিশন আসে। আচ্ছা, ওকে, আজকে তো অনেক পড়াই ফেলতেছি দেখি। আজকে কিন্তু কম সময়ে অনেক টপিক পড়াই ফেলছে, একটা ফুল কার্বক্সিলিক অ্যাসিড শেষ করছি। এবার হচ্ছে অ্যামিন শেষ করব। ওকে, অ্যামিনের প্রথমে অ্যামিন সক্রিয়তা কম বলি। সক্রিয়তা কম কোনো যৌগের সক্রিয়তা বলতে বোঝায় যৌগটি কত ধাপে বিক্রিয়া অংশগ্রহণ করে। খুব ভালো কথা, অ্যামোনিয়া, এটা একটা অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে ডিগ্রি হিসাব করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। নরমালি ডিগ্রি হিসাব করা হয় মেন কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা আবার কয়টা কার্বনের সাথে যুক্ত, ওইটার উপর ভিত্তি করে কি ডিগ্রি হিসাব করা হয়। কিন্তু অ্যামিনের ক্ষেত্রে হিসাব করা হয় নাইট্রোজেন যেটা আছে, অ্যামিনের যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা কয়টা কার্বনের সাথে যুক্ত, মানে সরাসরি অ্যামিনের যে নাইট্রোজেনটা আছে, ওই নাইট্রোজেনটা কয়টা কার্বনের সাথে যুক্ত। তার মানে দেখ, এই নাইট্রোজেনটা একটা কার্বনের সাথে যুক্ত হবে, এখানে যত বড় অ্যালকাইল মূলক দেয়, হ্যাঁ, নাইট্রোজেনটা যুক্ত হবে ওই প্রথম নাম্বার কার্বনটার সাথে। এই ভাষা কার্বনগুলো তো আর নাইট্রোজেনের সাথে যুক্ত নেই, এগুলো তো ছোটবেলার পড়ায় আসে। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে আর 2টা দিয়ে দিলে 2 ডিগ্রি অ্যামিন হবে, আর 3টা দিয়ে দিলে কি হবে, 3 ডিগ্রি অ্যামিন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে অ্যামিনের মধ্যে নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রন থাকে, নাইট্রোজেন কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এখন তুই আমাকে বল, অ্যালকাইল মূলক যেগুলো আছে না, অ্যালকাইল মূলক আমি প্রথমে সক্রিয়তা কম এই দুটার ক্ষেত্রে চিন্তা করি। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ওখানে আসবো, এই দুটার ক্ষেত্রে চিন্তা করে তারপর এখানে আসবো, তারপর এখানে আসবো। এখন দেখ, অ্যালকাইল মূলক গুলো সর্বদা ইলেকট্রন দান করে, তার মানে নাইট্রোজেন আগে থেকে মুক্ত ইলেকট্রন আছে, অ্যালকাইল গুলো ইলেকট্রন দিচ্ছে, তার মানে এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে না? বেড়ে যাবে অবশ্যই। এখন পরিবেশে ধর একটা পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু আছে, পরিবেশে কি আছে, পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু একটা আছে। এখন আমার কথা হচ্ছে পজিটিভ চার্জটা আগে এখানে বসবে না এখানে বসবে? হ্যাঁ, এখানেও না ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, তো ইলেকট্রনের প্রতি আসক্তি হয়, অবশ্যই এখানে বসবে, যে কোনো একটাতে বসবে, কিন্তু আগে কোনটাতে বসবে? অবশ্যই এটাতে না। এখানে ইলেকট্রন বেশি আছে কারণ এখানে অ্যালকাইল থেকে একটা ইলেকট্রন পাচ্ছে, অ্যালকাইল থেকে ইলেকট্রন পাচ্ছে, তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি। পজিটিভটা এই দুইটা কাছাকাছি থাকে, পজিটিভটা ধুম করে এখানে বসবে আগে, এখানে বসার আগে, কারণ বিক্রিয়া অংশগ্রহণ করতেছে আগে এটা। তার মানে কি সক্রিয়তার বেশি এটা। 2 ডিগ্রিতে দুইটা অ্যালকাইল মূলক আছে, তার মানে কি এদিক থেকে ইলেকট্রন আসতেছে, এদিক থেকে ইলেকট্রন আসতেছে, আবার নিজেরও ইলেকট্রন আছে, ইলেকট্রন ঘনত্ব আরো বেশি হবে না? এই দুইটার মধ্যে পজিটিভ চার্জ আগে এখানে বসবে না, মানে ইলেকট্রন ঘনত্ব আগে এখানে বেশি, ওই ইলেকট্রন দেখলে তো পাগলের মতো লাফে এখানে বসবে। মানে কি 2 ডিগ্রি অ্যামিনের 1 ডিগ্রি অ্যামিন থেকে কি সক্রিয়তা বেশি, কিন্তু 3 ডিগ্রিতে তার মানে কি সক্রিয়তা আরো বেশি হওয়ার কথা। তিনটা আর কিন্তু 3টা আর হওয়ার কারণে হয় না, কারণ আর তো বড় বড়। হ্যাঁ, ধর পজিটিভ চার্জ হিসেবে আমরা পটাশিয়াম প্লাসকে চিন্তা করতেছি। আমি যদি এই যৌগটার ক্ষেত্রে পটাশিয়াম প্লাস যুক্ত হচ্ছে চিন্তা করি, পটাশিয়াম প্লাস ইজিলি বসে যেতে পারবে, কারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার কোনো ব্যাপারই না। কিন্তু অ্যালকাইল মূলক, অ্যালকাইল মানে কি CH3, অ্যালকাইল তো অনেক বড় হইতে পারে না, অ্যালকাইল তো একটা বড় জিনিস, CH3, তার মানে এখানে 4টা মৌল জড়িত, সি একটা, হাইড্রোজেন কয়টা, 3টা, CH3 CH2 CH3 CH2 CH2, অনেক অ্যালকাইল অনেক বড় হইতে পারে। অ্যালকাইলকে প্রতিস্থাপন করে পটাশিয়াম প্লাস কখনো বসতে পারবে না। হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা ইজি। এই দেখ, এটা তো হাইড্রোজেন ছিল, 1 ডিগ্রি তো হাইড্রোজেন ছিল, 2 ডিগ্রি তো হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে পজিটিভ চার্জ একটা বসতেই পারে। তাই নর্মাল নিয়মে ইলেকট্রন ঘনত্বের উপর বিবেচনা করে আমরা সক্রিয়তার সিরিজটা করে ফেলছি। কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে দেখ, নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই, যা আছে সব আর। পটাশিয়াম প্লাসটা বা এখানে প্লাসটা কখনো যে কোনো একটা আরকে প্রতিস্থাপন করা এত ইজি হবে না। হ্যাঁ, এটা ঠিক যে ইলেকট্রন ঘনত্ব এখানে সব থেকে বেশি, কারণ এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকেও আসতেছে, সব থেকে বেশি। তাই বলে এটা না যে পটাশিয়াম প্লাসটা এখানে যুক্ত হয়ে যেতে পারবে, কারণ এখানে স্টেরিক বাধা বেশি। স্টেরিক বাধা মানে কি, এখানেও বল, এখানেও বল, এখানেও বল, মানে বাধাজনিত সমস্যা বেশি, সহজে এখানে যুক্ত হইতে পারবে না, কারণ জায়গা ফাঁক নাই, যে জায়গায় জনিত সমস্যা। সেজন্য আমরা যদি সিরিজটা করি তাহলে অ্যামোনিয়া হচ্ছে সব থেকে কম, তারপর হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তা বেশি, তারপর 2 ডিগ্রি অ্যামিনে বেশি, 2 ডিগ্রি অ্যামিনে হচ্ছে সব থেকে বেশি, 3 ডিগ্রি অ্যামিনে হচ্ছে সক্রিয়তা আবার 1 ডিগ্রি থেকে বেশি। এখন তুই বলতে পারো যে কেন?
3 ডিগ্রি তো সবথেকে কম কথা, কারণ এটা যুক্ত হতে পারছে না। যুক্ত হতে পারতেছে না, আমরা 2 ডিগ্রির সাথে তুলনা করে বলছি যে, কিন্তু এমন না যে যুক্ত হতে পারবে না। কারণ হচ্ছে কেন, এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি না, আর এখান থেকে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে আসছে, অন্তত 1 ডিগ্রি থেকে তো বেশি হবে 3 ডিগ্রিটা। তাই অ্যামিনের সক্রিয়তার বি কেয়ারফুল, সিরিয়ালি মেনটেন করা নেই। প্রথমে অ্যামোনিয়া, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি। আচ্ছা, আরেকটা আছে, সেটা এটাকে বলা হয় অ্যানিলিন। এটাকে অ্যানিলিন বলা হয়। অ্যানিলিন হচ্ছে যে অ্যামিনের একটা জাত। হ্যাঁ, মানে NH2 টা বসবে যে অ্যারোমেটিক একটা যৌগতে NH2 টা বসলেই হচ্ছে। কিন্তু আমরা যখন বেনজিনের রেজোনেন্স পড়াইছি, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে না? নাইট্রোজেনের উপর যে দুটো মুক্তজোড়ী ইলেকট্রন আছে, মানে একটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, ওরা এখানে দিয়ে দিলে মানে কি, আগে তো ইলেকট্রন ছিল, বাইরের একটা পজিটিভ চার্জ আছে, ধর এই জায়গায় একটা পজিটিভ চার্জ আছে, এই জায়গায় একটা পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ এখানে আসবে কখন? এখানে ইলেকট্রন থাকলে না ইলেকট্রনের প্রতি আকর্ষণ আসবে, কিন্তু এখানে তো ইলেকট্রন থাকেই না, ইলেকট্রন তো ওইখানে দিয়ে দেয়। এখানে দিয়ে ফেলে এখানে জায়গায় কোনো খালি থাকে না, তাহলে ও আসবে কেন? ও আসবে না। তার মানে কি, সক্রিয়তা আরো কম না বিক্রিয়া অংশগ্রহণ করাটা? তার মানে অ্যালিনের জাতের মধ্যে সব থেকে অ্যানিলিনের হচ্ছে সক্রিয়তা সব থেকে কম, তারপর অ্যামোনিয়া, তারপর 1 ডিগ্রি অ্যামিন, তারপর 3 ডিগ্রি অ্যামিন, তারপর 2 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, এই কথাগুলো এখানে লেখা আছে, এই যেগুলো লেখা আছে কেমনে কাজ করছে এতক্ষণ আমি যা যা বুঝছি তা। তারপর হচ্ছে অ্যামিনের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে অ্যামিনের শ্রেণী বিভাগ আবারও সেই অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, সাইক্লিক অ্যামিন। অ্যালিফেটিক অ্যামিন তো আমরা বুঝছি, সাইক্লিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিনও আমরা বুঝছি, সাইক্লিক অ্যামিন। প্রথম কথা হচ্ছে সাইক্লিক আর অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য কি? প্রথম কথা হচ্ছে আমরা বলছিলাম যে সব সাইক্লিক যৌগ কিন্তু অ্যারোমেটিক যৌগ হয় না, অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য লাগে। হ্যাঁ, এটা হচ্ছে একটা রিজন। তারপর হচ্ছে সাইক্লিক যৌগের মধ্যে দেখ, অ্যারোমেটিকের মধ্যে চাকাটার মধ্যে কোনো অ্যামিন যুক্ত আছে, কোনো নাইট্রোজেন যুক্ত আছে, নাইট্রোজেন যুক্ত না, নাইট্রোজেনটা আলাদা যুক্ত আছে। আর সাইক্লিক বলতে কি বোঝায়? সাইক্লিক অ্যামিন বলতেছি, সাইক্লিক অ্যামিন মানে চাকার মধ্যেই নাইট্রোজেন থাকবে। এই যে চাকার মধ্যেই নাইট্রোজেন আছে, এই যে চাকার মধ্যেই নাইট্রোজেন আছে, পাইরাল পিরিডিন, এগুলো সংকেতগুলো করতে হবে। হ্যাঁ, তারপর দেখ, এরপর হচ্ছে কি, প্রতিস্থাপকের সংখ্যার অনুসারে অ্যামিন কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, মোট কথা নাইট্রোজেনের সাথে যে যতটা কার্বন যুক্ত থাকবে ততটাই কি, ওটা এত ডিগ্রি অ্যামিন। যেমন নাইট্রোজেনের সাথে একটা কার্বন যুক্ত, 1 ডিগ্রি অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি হিসাব করা আলাদা, কারণ বাকিদের ক্ষেত্রে কি, মেন কার্য হলো মূলত যার সাথে যুক্ত থাকে সেই কার্বনটা আবার যাদের সাথে কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। অ্যামিনের ক্ষেত্রে সরাসরি নাইট্রোজেনটা যতটা কার্বনের সাথে যুক্ত আছে এটা এত ডিগ্রি। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি অ্যামিন গেল, 2 ডিগ্রি অ্যামিন, এই যে নাইট্রোজেন 2টা কার্বনের সাথে যুক্ত। 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে নাইট্রোজেন 3টা কার্বনের সাথে যুক্ত, 3 ডিগ্রি অ্যামিন। আরেকটা হচ্ছে কোয়াটার্নারি অ্যামিন। কোয়াটার্নারি অ্যামিনটা আগে শুনোস নাই কখনো? হ্যাঁ, এটা নতুন টপিক। এই যে নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন আছে এটা দেখলে আমরা কি কত ডিগ্রি হিসাব করতে পারবো। হ্যাঁ, কোয়াটার্নারি অ্যামিনটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনের মুক্তজোড় ইলেকট্রন আছে না, এই যে 3 ডিগ্রি অ্যামিনের মুক্তজোড় ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রনগুলো গ্রহণ করে যদি নতুন করে প্রতিস্থাপক যুক্ত হয় তবে তাকে কোয়াটার্নারি অ্যামিন বলে। এই যে 3 ডিগ্রিকে যেমন এখানে যে মুক্তজোড় ইলেকট্রন ছিল এটাকে প্রতিস্থাপন করে যুক্ত হয়েছে ক্লোরিন যুক্ত হয়ে গেছে, যে কোনো কিছু যুক্ত হয়ে গেলে এটাকে আমরা কি বলবো? কোয়াটার্নারি অ্যামিন। তারপর হচ্ছে অ্যামিন মূলকের সংখ্যার উপর ভিত্তি করে মনোঅ্যামিন, ডাইঅ্যামিন, পলিঅ্যামিন। মনোঅ্যামিনে হচ্ছে কি, একটা একটা অ্যামিন থাকবে, ডাইমিন হচ্ছে 2টা অ্যামিন থাকবে, পলিঅ্যামিন হচ্ছে 2 এর অধিক অ্যামিন থাকবে। এই যে একটা 2টা, না, পলিঅ্যামিন হচ্ছে এই যে একটা 2টা, এটা হচ্ছে আরেকটা উদাহরণ, একটা 2টা 3টা। 2 এর অধিক থাকলে আমরা কি বলতেছি? পলিঅ্যামিন বলতেছি। এটা হচ্ছে অ্যামিন প্রস্তুতি। ওই যে আবার হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলছিলাম না, এটা আসবে, তাহলে এটা কি পড়াইতে হবে? পড়াইতে হবে না, পড়ে ফেলবি। হ্যাঁ, পড়াই আসছি। আর হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিয়ে অনলি প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়। প্রাইমারি অ্যামিন মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা মনে রাখতে হবে। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা অনলি প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়। আর এটাই পরীক্ষায় আসে যে প্রাইমারি অ্যামিন কেমনে তৈরি করে দেখাও, বলো। তারপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে কি, অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে অ্যামিন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড নেব, এখানে কি অ্যামোনিয়া নেব, অ্যামোনিয়া কি NH3 না, NH3 কে এভাবে লেখা যায় না, NH2H, এক্স আর এইচ মিলে কি তৈরি করবে? HX, আর অ্যামিনোটা এখানে যুক্ত হয়ে যাবে, শেষ। এরকম একটা বাস্তব উদাহরণ দিছে। তারপর হচ্ছে কি নাইট্রাইল, আর একটা হচ্ছে আইসোনাইট্রাইল হতে অ্যামিন প্রস্তুতি। নাইট্রাইলকে আমরা CN দিয়ে লিখি, আর আইসোনাইট্রাইলকে আমরা NC দিয়ে লিখি, এটা খেয়াল রাখতে হবে। নাইট্রালকে যদি আমরা বিজারণ করি 1 ডিগ্রি অ্যামিন পাবো, আইসোনাইট্রালকে যদি আমরা বিজারণ করি আমরা 2 ডিগ্রি অ্যামিন পাবো। তো আমরা একটা নাইট্রাইল নিই, প্রথমে নাইট্রাইল নিই, তারপর হচ্ছে আইসোনাইট্রাইল নিব, CH3 CH2 CN। নাইট্রাইল মানে কি CN, এটার সাথে আমরা 4 মোল বিজারণ মানে কি হাইড্রোজেন যুক্ত করা। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যুক্ত করব H4, তার মানে এখানে সর্বোচ্চ 4 মোল হাইড্রোজেন নিতে পারবো। তো নিলাম 4 মোল হাইড্রোজেন, নিলাম 4 মোল হাইড্রোজেন থেকে
কি হবে, 2 মোল হাইড্রোজেন হচ্ছে CH2 গঠন করবে, আর 2 মোল হাইড্রোজেন হচ্ছে যে NH2 গঠন করবে। এই যে CH2 NH2, তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা যদি কি নিই, আইসোনাইট্রাল নিলে এটা অটোমেটিক 2 ডিগ্রি অ্যামিন হবে। কারণ কেন, CH3 CH2 NC 4 মোল হাইড্রোজেন। এখন তুমি আমাকে বলো, হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন যাবে কোথায়? এখানে কি যাইতে পারবে? এখানে সিটা পড়ে না, সিটা পড়ে না, মানে এন সি, এখানে সিটা হচ্ছে পরে, তাহলে এখানে 4 মোল হাইড্রোজেন থেকে আমরা যদি ক্লোজ করতে চাই এখানে এটা 3 হাত দিয়ে যুক্ত না, 3 হাত দিয়ে যুক্ত, কারণ কার্বনের 4 হাত পূরণ করতে হবে নাকি? আর আরেক হাত কোথায় কার্বন, আরেক হাত কোথায় দেখি বলতো? কার্বন আরেক হাত হচ্ছে এটা দিয়ে তো ওকে ধরছে। হ্যাঁ, নাইট্রোজেন 3 হাত ফিল হয়েছে, কার্বনের 4 হাত ফিল হয়েছে। এখন 4 হাতের মধ্যে এই 3 হাত কি ব্রেক হয়ে নতুন 3টা হাইড্রোজেনকে ধরতে হবে না? কারণ সিটার পরে আছে, সি পরে যেহেতু আছে, নাইট্রোজেনের যেহেতু কি 3টা হাত ব্রেক হয়েছে, হ্যাঁ, একটা হাত দিয়ে তো কি কার্বনকে ধরে রাখবে, আর আর হাত আছে বাকি দুইটা হাত দিয়ে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন শেষ। বুঝতে পারছি? সরি, একটা হাইড্রোজেন অ্যাড হবে নাইট্রোজেনের সাথে, কারণ হাইড্রোজেন সংখ্যা তো 4টার মধ্যে 3টা হচ্ছে কার্বনের সাথে যুক্ত হয়েছে, আর একটা হচ্ছে এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, অটোমেটিক 2 ডিগ্রি অ্যামিন পাইছি। কারণ কেন, এই যে নাইট্রোজেনের সাথে এই দিকে একটা কার্বন যুক্ত, এই দিকে একটা কার্বন যুক্ত। বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে কি নাইট্রোজেনের বিজারণ দ্বারা অ্যামিন প্রস্তুতি। এবার হচ্ছে বিজারণ। আচ্ছা, এতক্ষণ তো বিজারণ করলে নাইট্রোমূলকে 6 মোল হাইড্রোজেন নিব। হ্যাঁ, 6 মোল হাইড্রোজেন, যেহেতু এখানে 4 মোল হাইড্রোজেন আছে, হ্যাঁ, আমরা তো 6 মোল নিতে পারবো, তাই এটা 2 মোল নিতে হবে। মোট 8টা হাইড্রোজেন আছে, তার মানে 8টা হাইড্রোজেন থেকে কম তো ইউজ করতে পারবো, ম্যাক্সিমাম 8টা তো ইউজ করতে পারবো, তাহলে 6টা ইউজ করবো। 6টা ইউজ করার মধ্যে কি হবে, তার মধ্যে 4টা হাইড্রোজেন হচ্ছে যে অক্সিজেনকে নিয়ে, 2টা অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে। এই যে 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন পানি তৈরি করে ফেললো। হ্যাঁ, তাহলে নাইট্রোজেনের হাত ফাঁকা, আর 2টা হাইড্রোজেন বাকি আছে, 2টা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যাবে, নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক সেম ভাবে এরকম একটা বাস্তবিক উদাহরণ দিছে, এটা তো জাস্ট জেনারেল বিক্রিয়া। তারপর কি অ্যামিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ওকে, অ্যামিন কোন কোন গুরুত্বপূর্ণ বিক্রিয়া দিয়ে দেখি। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, নাইট্রাস অ্যাসিডটা খুব ইম্পর্টেন্ট। নাইট্রাস অ্যাসিডের সংকেত কি, এই যে 3 স্টার HNO2। HNO2 মানে কি, আমরা কি বলতে পারি, এটাকে বলছিলাম ও নো বলতে পারি, ও নো, H একটা, ও 2টা, নাইট্রোজেন একটা। ওকে, এটা এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অবশ্যই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণও করতে পারি। তো এটা আসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণ কেমনে করব, নাইট্রাস অ্যাসিডের দ্বারা করব। নাইট্রাস অ্যাসিডটা কি HNO2, তাহলে আমরা যদি 1 ডিগ্রি অ্যামিন নিই, একটা 1 ডিগ্রি অ্যামিন নিচ্ছি, কারণ একটা নাইট্রোজেনের সাথে একটা কার্বন যুক্ত, তাহলে এটার সাথে আমরা ও নো বিক্রিয়া দেবো। এখান থেকে একটা হাইড্রোজেন কি করবে, OH কে নিয়ে ওই আবার সেম পানি তৈরি করে ফেলবে। হ্যাঁ, এখানে আরেকটা হাইড্রোজেন বাকি আছে, আরেকটা হাইড্রোজেন কি করবে, এখানে থেকে যাবে। বুঝতে পারছি? আর এখানে কি, আচ্ছা, এএন আর এএন মিলে নাইট্রোজেন 2 হয়ে বুদবুদ আকারে বেড়ে যাবে। তাহলে নাইট্রোজেন 2 বেড়ে গেলে এখানে জাস্ট একটা হাইড্রোজেন বাকি আছে স্টিল, আর এখানে ওএইচও গেছে গা, আর এখানে ওটা বাকি আছে। তাহলে এই ওটা আর এখানে বেঁচে থাকা হাইড্রোজেনটা বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে ফেলবে। মানে 1 ডিগ্রি অ্যামিন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার একটা প্রক্রিয়া এটা। এগুলো আমরা অ্যালকোহল যখন পড়েছি তখন পড়ে আসছিলাম। তাহলে নাইট্রোজেন কি বুদবুদ, এই যে নাইট্রোজেন বুদবুদ সৃষ্টি, এটার মাধ্যমে আমরা বুঝবো কি এটা 1 ডিগ্রি অ্যামিন। আমরা সেম ভাবে যদি এটা কি আরেকটা উদাহরণ দিছে, জাস্ট আর কিছুই না। হুম, ওকে, আরেকটা উদাহরণ দিছে, আমরা 2 ডিগ্রি অ্যামিনে যাই। এই যে 2 ডিগ্রি অ্যামিনে গেলাম, NH, এখানে এন এর সাথে এখানে একটা কার্বন যুক্ত, এখানে একটা কার্বন যুক্ত, তার মানে কি এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। তো 2 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা কি কিসে বিক্রিয়া দিব, অণুর বিক্রিয়া দিব। অণু মানে কি নাইট্রাস অ্যাসিড। তাহলে অণুর মধ্যে আবার সেম কাহিনী ঘটার চেষ্টা করবে, সেটা হচ্ছে কি এই ওএসটা কি করবে, নাইট্রোজেনের একটা হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে। আবার সেম ভাবে পানি তৈরি করে ফেলার পর এখানে কি আছে, CH3 এখনো আছে, নাইট্রোজেন থেকে নাইট্রোজেন একটা হাত ফাঁকা হয়েছে, নাইট্রোজেন একটা ফাঁকা হাতে কি বসবে, এই অ্যানোটা গিয়ে বসে যাবে। এ ও গেছে গা, হাইড্রোজেন গেছে গা, এই অ্যানোটা ডাইরেক্ট এই নাইট্রোজেনের সাথে বসে এই অ্যানো তৈরি করে ফেলবে। এটাকে বলা হয় নাইট্রাসো অ্যামিন। এটাকে কি বলা হয়, নাইট্রাসো অ্যামিন বলা হয়। এটা হলুদ বর্ণের একটা তৈলাক্ত পদার্থ। আর এখানে প্রভাবক হিসেবে সোডিয়াম নাইট্রেট আর এসিল ব্যবহার করা হয়, সবগুলোতে সোডিয়াম নাইট্রেট এসিল ব্যবহার করা হয়। তার মানে 2 ডিগ্রি অ্যামিন থেকে আমরা নাইট্রাস অ্যামিন পাই, যেটা হচ্ছে হলুদ বর্ণের একটা তৈলাক্ত পদার্থ। তার মানে হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ তৈরি হলে নাইট্রাস অ্যাসিডের সাথে যদি আমরা কোনো একটা অ্যামিনে বিক্রিয়া দিই, যদি হলুদ বর্ণের তৈলাক্ত অ্যামিন পদার্থ তৈরি হয়, তার মানে আমরা বুঝবো এটা 2 ডিগ্রি অ্যামিন।
3 ডিগ্রি অ্যামিনটা কেমনে বুঝবো, এটা মুখস্থ। এটা 3 ডিগ্রি অ্যামিন না, নাইট্রোজেন 3 পাশে 3টা কার্বন আছে, এখানে অনুর বিক্রিয়া দিব। অনুর বিক্রিয়া দিলে কি হবে, অনুর থেকে এই হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা অটোমেটিক এখানে গিয়ে বসবে। সিএস3 3টা আছে কিন্তু, এই যে সিএস3 3টা এখনো লিখছি নাইট্রোজেনে এখানে। তাহলে নাইট্রোজেন কি হয়েছে এখন, নাইট্রোজেনের 3 হাত তো ফিল আপ হয়ে গেছে, তার মানে হাইড্রোজেন আরেক হাতে বসে কেমনে, হাইড্রোজেন আরেক হাতে বসে না, হাইড্রোজেন এই হাইড্রোজেনটা জাস্ট আলগা হয়ে ওর কাছে বসে। এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপর হচ্ছে NO2 লাগাই দিব। NO2 কেন, ANO আর এখানে একটা অক্সিজেন বাকি ছিল NO2। হ্যাঁ, এটা মুখস্থ। দ্রবণীয় লবণ তৈরি হয়, এটাকে বলে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট। এটাকে কি বলা, ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট। এই যৌগটা তৈরি হলে আমরা বুঝবো এটা 3 ডিগ্রি অ্যামিন ছিল। এটা জাস্ট পাত্রের মাধ্যমে দেখানো হয়েছে, হ্যাঁ, আর কিছু না। তারপর হচ্ছে কি অ্যামিন শনাক্তকরণ। অ্যামিন শনাক্তকরণ এটা আমি আগেও পড়াইছি, কার্বিল অ্যামিন পরীক্ষা। CH3NH2 এটার সাথে যদি আমরা ক্লোরোফর্ম বিক্রিয়া দিই, ক্লোরোফর্ম বিক্রিয়া দিলে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় অটোমেটিক। সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। ক্লোরোফর্ম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া দিলে কার্বিল অ্যামিন তৈরি হয়। এটা মুখস্থ বিক্রিয়া, আমি বলছিলাম কার্বিল অ্যামিন তৈরি হয়, যেটা হচ্ছে পচা মাছের নেওয়া একটা দুর্গন্ধ। এই পচা মাছের নেওয়া দুর্গন্ধ বেরোলে আমরা বুঝবো কি, অ্যামিন প্রক্রিয়া। পচা মাছের কথাটা আগেও বলছি, এটা MCQতে আসে যে কোন প্রক্রিয়ায় পচা মাছের দুর্গন্ধ বের হয়, অ্যামিন প্রক্রিয়ায়। হ্যাঁ, তো এইভাবে অনেকভাবে প্রশ্নটা আসতে পারে। কার্বিল অ্যামিন তৈরি হয় সেই জন্য, কার্বিল অ্যামিনের সঙ্গে কি CH3NC। হ্যাঁ, 3 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, 3 মোল পানি তৈরি হবে, শেষ। তাহলে আজকে পড়া এতটুকু, অ্যামিনে শেষ করে দিছি। আজকে কিন্তু অনেক পড়া, মিনিমাম 3 ক্লাসের পড়া আজকে একদিনে শেষ করাইছি। ওকে।